সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মামলাটি হয়েছিল সেই মামলাটি এখন একেবারেই শেষ পর্যায়ে, অর্থাৎ আজ প্রসিকিউশন তার যুক্তিতর্ক উপস্থাপন শেষে আসামি পক্ষ যে যুক্তিতর্ক উপস্থাপন করেছিল সেই যুক্তিতর্ক খণ্ডন করবে। মূলত এই যুক্তিতর্ক খণ্ডনের পরেই ট্রাইব্যুনালের যারা বিচারপতি আছেন সম্ভবত আজকে এই মামলার রায়ের দিন ঘোষণা হতে পারে। এবং এই মামলাতে আজ উপস্থিত থাকবেন অ্যাটর্নি জেনারেল এবং চিফ প্রসিকিউটর। অ্যাটর্নি জেনারেল মূলত আজকে সমাপনী বক্তব্য দিবেন বলে আমরা জানতে পেরেছি এবং আজকের যে যুক্তিখণ্ডন উপস্থাপিত হবে ট্রাইব্যুনালের সামনে তা সরাসরি সম্প্রচার করা হবে প্রসিকিউশন এবং বিটিভির পেজ থেকে। এছাড়া গতকাল মূলত আসামি পক্ষের যে দুইজন আইনজীবী আছেন, অর্থাৎ এই মামলার তিনজন আসামি, তার মধ্যে দুইজন পলাতক আছেন শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এবং আর একজন যিনি বন্দী আছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন। তিনি এই মামলাতে রাজসাক্ষী হয়েছিলেন এবং যার কারণে তিনি এই মামলাতে এই মামলার বিভিন্ন গুরুত্বপূর্ণ যে ঘটনাগুলো আছে তিনি যেগুলোতে সরাসরি সংশ্লিষ্ট ছিলেন সেইগুলোতে নিজের দোষ স্বীকার করেছেন এবং তার সত্য উন্মোচন করে সাক্ষ্য দিয়েছেন, যেটি তিনি জানিয়েছিলেন যে তিনি জুলাই আগস্টে গণহত্যার ঘটনার সত্য উন্মোচন করতে চান এবং যা কিছু ঘটেছে তা পুরোপুরি আদালতকে জানাতে চান। তারপরেই মূলত আদালত তার যে আবেদনটি ছিল, সে দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আবেদন করেছিল, তা গ্রহণ করে এবং প্রসিকিউশন পরে জানায় যে তারা চৌধুরী মামুনকে বিশ্বাস করছেন এবং তার যে সাক্ষ্য তা এই মামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং তিনি পুরোপুরি সত্য উন্মোচন করছেন বলেই প্রসিকিউশনের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে আসামি পক্ষের যিনি আইনজীবী তিনি টানা 3 দিন যুক্তিতর্ক শেষ করে গতকাল তার যুক্তিতর্ক শেষ করেন এবং গতকাল তিনি তার যুক্তিতর্ক শেষ করে তিনি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে নির্দোষ দাবি করে তাদের খালাস চান এবং তার যুক্তিতে তিনি বলেন যে যেহেতু প্রসিকিউশন অকাট্য কোনো প্রমাণ হাজির করতে পারেনি এবং তারা যে কল রেকর্ডগুলো এবং বিভিন্ন ফুটেজ আদালতে উপস্থাপন করেছে জুলাই আগস্টে শিক্ষার্থী হত্যার, সেগুলো এআই জেনারেটেড এবং সেগুলো কোনো রাষ্ট্রীয় সংস্থা বাদে অন্য কোনো সংস্থা দ্বারা সেগুলো ফরেনসিক পরীক্ষা করা হয়নি। তবে প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয় যে শুধুমাত্র রাষ্ট্রীয় সংস্থাই নয়, অর্থাৎ সিআইডির মাধ্যমে যে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল এর বাদেও আন্তর্জাতিক বেশ কয়েকটি সংস্থা ফুটেজগুলো এবং যে কল রেকর্ডগুলো পাওয়া গিয়েছে এনটিএমসি থেকে সেগুলো তারা যাচাই বাছাই করেছিল এবং সেগুলো এআই জেনারেটেড নয় মর্মেই তারা তাদের ফরেনসিক পরীক্ষায় এই প্রমাণ পেয়েছে। পরে আসামি পক্ষের আইনজীবীর যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে প্রথমবারের মতো আদালতে কথা বললেন রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাল মামুনের যিনি আইনজীবী আছেন জাহিদ বিন আমজাদ। তিনি তার যে সাক্ষ্যটি ছিল তা পুরোপুরি সত্য উন্মোচিত হয়েছে মর্মে তিনি বলেন এবং তিনি বলেন যে আইন ও বিধি অনুযায়ী তিনি যেহেতু নিজের দোষ স্বীকার করেছেন এবং তিনি তার মধ্যে এক ধরনের অনুশোচনা বোধ তিনি করেন এবং তিনি পুরোপুরি সত্য উন্মোচন করেছেন, তাই তার এই মামলা থেকে তিনি আইন ও বিধি অনুযায়ী পুরোপুরি খালাস পাওয়ার যোগ্য এবং তিনি এই আর্জি আদালতের সামনে উপস্থাপন করেন। আদালত তখন নানা বিষয় তাকে প্রশ্ন করে এবং তার ইনভলভমেন্ট কোথায় ছিল এবং তিনি কোথায় নিষ্ক্রিয় ছিলেন, কোথায় সক্রিয় ছিলেন সে বিষয়গুলো তার কাছ থেকে বোঝার চেষ্টা করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করেন এবং সবশেষ প্রসিকিউশন যুক্তিখণ্ডন শুরু করে এবং সেখানে তারা প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয় যে কল রেকর্ডগুলো ভিজুয়াল ফুটেজ ছিল সেগুলো ফরেনসিক পরীক্ষা যথাযথ প্রক্রিয়াতে হয়েছে এবং চৌধুরী মামুনের যে সাক্ষ্য তারা সেটিকে তাদের বিশ্বাসযোগ্য হিসেবেই তারা ধরে নিয়েছেন এবং আজ এ মামলায় অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তিনি আসবেন এবং তিনি সমাপনী বক্তব্য প্রদান করবেন। এছাড়া আরও 3টি মামলা আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 2টি বেঞ্চে রয়েছে, অর্থাৎ ট্রাইব্যুনাল 2-এ আজকে রয়েছে কুষ্টিয়াতে 6 আন্দোলনকারী হত্যা এবং জুলাই আগস্টে গণহত্যায় সহযোগিতার অভিযোগে হাসানুল হক ইনুর বিরুদ্ধে যে
অভিযোগটি দাখিল করেছিল সেই প্রসিকিউশনের পক্ষ থেকে, সেই মামলার আজ অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে বিচারপতি চৌধুরী নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ। এবং এছাড়া আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধেও আরেকটি অভিযোগ দাখিল করেছিল প্রসিকিউশন। তার পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনালে যেহেতু ওই মামলায় হানিফ ছাড়া আরও 4 জন আসামি ছিলেন এবং 4 জনই পলাতক থাকায় তাদের বিরুদ্ধে প্রথমে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় এবং তাদেরকে যেহেতু গ্রেপ্তার করা সম্ভব হয়নি, পরে পত্রিকাতে বিজ্ঞপ্তি দেওয়ার সিদ্ধান্ত হয়। বিজ্ঞপ্তি প্রদানের মাধ্যমে তাদেরকে আদালতে হাজির হয়ে আত্মসমর্পণের কথা জানানো হয়। যেহেতু তারা এখনও হাজির হয়নি, সুতরাং আজ সম্ভবত এই মামলাতে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী নিয়োগ করা হবে তাদের মামলা পরিচালনার জন্য। এবং ট্রাইব্যুনাল 1-এ আরেকটি মামলা রয়েছে, যেটি রামপুরায় কার্নিশে ঝুলেছিল একজন যুবক জুলাই আগস্ট আন্দোলনের সময় এবং তাকে ওই ঝুলে থাকা অবস্থাতেই গুলি করা হয় এবং তিনি পরবর্তীকালে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন এবং পরে তিনি প্রাণে বেঁচে যান। সেই মামলাটির অভিযোগ গঠনের আদেশ দিয়েছিল ট্রাইব্যুনাল 1 এবং আজ সে মামলার সূচনা বক্তব্য এবং সাক্ষী হিসেবে সেই ভিকটিম আজ আদালতে উপস্থিত হয়েছেন, অর্থাৎ কার্নিশে ঝুলে থাকা যে যুবক তিনি আজ ট্রাইব্যুনালে এসেছেন। এবং যদি হাসিনার মামলার যুক্তি খণ্ডন আজই শেষ হয়ে যায় এবং ট্রাইব্যুনাল চায়, তাহলে আজ এই মামলার সূচনা বক্তব্যের পর তার সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হতে পারে বলে আমরা জেনেছি। এই ছিল মোট আজ ট্রাইব্যুনাল থেকে মোট 4টি মামলার সবশেষ তথ্য। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মামলাটি এবং যেখানে সবার নজর থাকবে আজ, শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধ মামলার যে যুক্তিতর্ক উপস্থাপন, তারপর যুক্তি খণ্ডন এবং সবশেষ যুক্তি খণ্ডন শেষ হলে যদি আজ মামলার রায়ের দিন ধার্য হয়, তবে এটি হবে 24-এর গণহত্যার কোনো মামলার প্রথম রায়ের দিন ধার্য এবং সেটি একটি ঐতিহাসিক দিন হতে পারে আজ, যদি আজই এই মামলার রায়ের দিন ধার্য হয়। তবে কিছুক্ষণের মধ্যেই এই মামলাটির যুক্তি খণ্ডন শুরু হওয়ার কথা ট্রাইব্যুনালে এবং চিফ প্রসিকিউটর এবং অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তিনিও আসার কথা রয়েছে। তারপর যদি যুক্তিখণ্ডন শেষ হওয়ার পরেই মূলত আমরা আরও বিস্তারিত তথ্য জানাতে পারবো ভিতরে কী হলো এবং আর কি তথ্য নতুন এই মামলাতে বেরিয়ে আসলো। এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই 4টি মামলা।